গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শিকলবন্দি হয়, তখন বিএনপি মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই। সেটাই আমি গত বছরের 2024 সালের নভেম্বরে, গত বছর তো নয়, শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে আমি বলেছিলাম, হ্যাঁ, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং দেশ স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক, তাদের সাথে কাজ করতে তো বাধা নেই। আমি সেটা এখনো মনে করি। তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। আবার পলিটিক্স অফ হেট্রেট, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ ডিনায়াল অল দ্য টাইম, আমি যা বলবো আপনি তার বিরুদ্ধে বলবেন, আর পলিটিক্স অফ হেট্রেট, যেই কারণে বাংলাদেশ আজকে বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, এটার কয়েকটা কারণ: পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ হেট্রেট অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন। এগুলোকে যদি আমরা অ্যাবান্ডন করতে না পারি, বিদায় দিতে না পারি, তাহলে তো সম্মুখ পথ চলা কখনো স্মুথ হবে না। দ্যার ইজ এ বিগ কোয়েশ্চেন যে নির্বাচন আসলে হচ্ছে কিনা, হবে কিনা, এই সংশয়টা আমার নয়, এই সংশয়টা দেশের ভোটারদের, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে রাজনৈতিক দল, তাদের মধ্যেও একই সংশয়, অর্থাৎ সমস্ত পক্ষের মধ্যে এই সংশয়। আরেকটি বিষয় হচ্ছে, যে নির্বাচন আয়োজন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বা আয়োজন চলছে, সেটি আমাদের কাছে এটি একটি অ্যারেঞ্জড ইলেকশন। কারণ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। যেই দল দেশের রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল এবং জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে, আজকে যেই দলের জনসমর্থন অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। সম্প্রতি রয়টার্সের একটা রিপোর্ট, সার্ভে রিপোর্ট তারা প্রকাশ করেছে, রয়টার্স আমেরিকান সংবাদ সংস্থা, তাদের রিপোর্ট অনুযায়ী দেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। ভারতের বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশের 59% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর যদি শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট জিজ্ঞেস করেন বাংলাদেশের মানুষকে, 80-90% মানুষ বলবে আগেই ভালো ছিলাম। অর্থাৎ প্রেজেন্ট ইলেকশন কনটেক্সটে সেটি হচ্ছে, এবং সেই ইলেকশনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের প্রতীক, যেই প্রতীকে ভোট দেওয়ার প্রেক্ষিতে নৌকা মার্কায় ভোট দিয়েছিল 70 সালে বাংলাদেশের মানুষ, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন, তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। সেই প্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আপনি সেই প্রতীকটাই আপনি রাখেন নাই। যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলকে আপনি কার্যত কার্যক্রম বন্ধ, মানে কার্যত আওয়ামী লীগকে বন্ধ করে রাখা হয়েছে, নিষিদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ দেশের 50-70% মানুষ, আমি ধরে নিলাম, কমটাই ধরলাম, 50%, এর বাইরে আবার 14 দলের সমর্থন আছে। জাতীয় পার্টিকে এমন ভাবে হাত পা বেঁধে নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছে, দেয় নাই, এই অবস্থায় তো সব মিলিয়ে তো একেবারে কমপক্ষে হলো 60% মানুষ। 60% মানুষ যে রাজনৈতিক দল বা এই রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা বিরত রেখে, করতে না দিয়ে যে নির্বাচন, সেটাতে অ্যারেঞ্জড ইলেকশন, ভাগ বাটোয়ারার নির্বাচন। সুতরাং এই ভাগ বাটোয়ারার নির্বাচন সেটিও হবে কিনা সে নিয়ে এখনো সন্দেহ। বাংলাদেশে যেই সমস্ত নির্বাচন নিয়ে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন বা 24 সালের নির্বাচন, যেগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সমস্ত নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বারণ করা হয়নি। কোনো রাজনৈতিক দলের নির্বাচন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল না। 14 সালের নির্বাচন বিএনপি, জামাত সহ অন্যরা বর্জন করেছিল। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বারণ ছিল না, কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বরং জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে
তিনি ফোনে কথা বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, এবং 18 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। 24 সালের নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। নির্বাচনে ভোট কিরকম হয়েছে সে নিয়ে অভিযোগ। এখন অভিযোগটা ভিন্ন। এখন অভিযোগ হচ্ছে আপনাকে নির্বাচনেই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এবং আপনি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে অভিযোগ। সেই নির্বাচন নিয়ে অভিযোগ ভারতবর্ষ হয়। সেই নির্বাচন নিয়ে যে নির্বাচনে ছাপ্পা মারা হয়েছে, নির্বাচনে এই হয়েছে সেই হয়েছে, আমার ভোট আরেকজনে দিয়ে ফেলেছে, এই অভিযোগ ভারতবর্ষ হয়, এই অভিযোগ আমেরিকাতেও হয় না। সেই অভিযোগগুলো সত্যতা মিথ্যাটা যাচাই বাছাই করা বা নিরূপণ করার দায়িত্ব আমার নয়। অভিযোগ উঠেছে, এটা সত্য, সেই অভিযোগগুলো উঠেছে, কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন দেশে হয়। ভারতবর্ষে আজকে গণতন্ত্র আজকে 75 বছরের বেশি পুরনো, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বেশি মানুষ এই দেশে ভোট দেয়, এখানেও সেই অভিযোগ উঠে। অনিয়ম হয়নি আমি সেটি বলছি না, অবশ্যই অনিয়ম কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। যেমন আমার নির্বাচনী এলাকায় তো কোনো রাতের আধারে ভোট হয়নি। দেখুন, আমাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা 2012 সাল থেকে, ইনফ্যাক্ট 2009 সালে সরকার গঠন করার পর থেকেই আওয়ামী লীগকে সরকার থেকে হটানোর পরিকল্পনা ছিল। যারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় চায় না, যে আন্তর্জাতিক শক্তি, দেশীয় শক্তি আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করুক, ক্ষমতায় থাকুক, সেটা চায় না, যেই আপনার ফ্যানাটিক ফোর্স, যারা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ থাক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। যে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা 2008 সালের ধস নামানো বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছিলাম, সেই অপশক্তি তো সবসময় চেয়েছে যে আমরা যেন ক্ষমতা থেকে বিদায় নিই। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16 ডিসেম্বর এবং 1975 সালের 15 আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16 ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15 আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে, যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে, তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে। এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল। সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়া রে। এখন তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনরা আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের
আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনো আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র কেরানীগঞ্জে, তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়েই, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামী দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে। আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনোদিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সবচাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে। এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইল না হইলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হইয়া একটা সুন্দর একটা জায়গায় যাব। কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2400 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে। সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই।